জয়গুরু, আপনি দেখছেন অতি জনপ্রিয় ও আপনার প্রিয় চ্যানেল বিশ্বগুরু চ্যানেল। প্লিজ রিমেম্বার দ্যাট ইট ইজ এ স্পিরিচুয়াল চ্যানেল। আপনারা তো জানেনই এরপরে আমি কি বলতে চলেছি। ইন্ট্রো করার খাতিরে এটা বলতেই হবে। সো প্লিজ সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন এবং প্রচুর শেয়ার করবেন। আপনারা খুব ভালো থাকবেন। আপনার এবং আপনার পরিবারের মঙ্গল প্রার্থনা করি পরম পিতার শ্রীচরণে। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবার আমাদের পরবর্তী নিবেদন। জয়গুরু রাহাদা, আপনাকে প্রথমেই আমার প্রণাম, শ্রদ্ধা ও আনন্দিত জয়গুরু জানাই। আপনি এখন বিশ্বগুরু ইউটিউব চ্যানেলের ক্যামেরার সামনে বসে আছেন। আগামী দিন এর আগে আমরা যে আলোচনা করলাম সেটা হচ্ছে এই পর্যন্ত আলোচনা হয়েছিল। আপনাকে মনে করিয়ে দিই, আপনি বার্মাতে ছিলেন, সেখানে মন্দিরের দায়িত্বে ছিলেন। তারপরে ইন্ডিয়াতে এলেন, সেখানে নতুন নিয়ম আইন হলো যে সিটিজেনশিপ না নিলে থাকা যাবে না। তো সেই হিসাবে আপনি এখানে আসতে বরদা ঠাকুরের কাছে আপনি জানাতে এসেছিলেন আপনার এই নিবেদনটা, কিন্তু পারলেন না। বরদার কাছে নিবেদন করলেন, বরদা বলল, আবার সেই কথাটা আবার ঠাকুর কাছে এসে ফাঁক দেখে বললেন, তখন অন্তর্যামী জানলে তুই বড় খোকার কাছে কইলি না, তুই আবার আমার কাছে এসেছিস, বড় খোকা যা কয় তুই তাই কর, এ বললেন। তো আমি এবার জানতে চাইছি, তাহলে আপনার যে সেখানে মন্দিরের দায়িত্বে ছিলেন বা এখানে ইষ্টকর্ম বা ইষ্ট কাজ, এই সম্পর্কে আপনার যে জীবনী বা আপনি কি করলেন সেই সম্পর্কে একটু বলুন, তারপর থেকে বলুন। দেখুন, সত্যি কথা বলতে কি, কারণ ইষ্ট কাজ করছি, ঠাকুরের মন্দিরের দায়িত্ব সমস্তটা আমার উপর ছিল। আমাকে থাকা দরকার, আবার সিটিজেন নিতে হবে। তা আমার মনে একটা ইয়ে ছিল যে আমি ওখানে সিটিজেনশিপ নিয়ে বার্মায় থেকে যাব, তা ঠাকুরের কাজ করবো। কিন্তু দেখা গেল যে বড়দা শ্রী বড়দা যা বললেন যে এইখানে থাকাই ভালো, এখানে চেষ্টা কর কাজের মনোপুত হলো না। কারণ আমি তো এখানে নতুন, কোথায় কাজ করব, কোথায় যাব। তারপর দ্বিতীয়ত আমার মনেরও ইচ্ছে নেই। তারপর ঠাকুরের কাছে অনুমতি দিয়ে ঠাকুর স্যাম কথাটা বললেন, বড় খোকা যা বললেন, বলি নে তোরে। আমি অবাক হয়ে গেলাম, ঠাকুর রয়ে এলাম, চিন্তা তো করছি, কিন্তু মনে ভাবছি আমি এখানে কোথায় চেষ্টা করবো, কে চেষ্টা করবে, ও চলে যাব। আমি মনে ভাবলাম যাবই, দেখা যাক। তখন তো গুরুত্ব দিই নেই। বেরিয়ে এসে বৈদ্যনাথ ধাম স্টেশনে গেছি, গিয়ে দেখি কি সেখানে চারুচন্দ্র ঘোষ, দুর্গাপুর টিএন স্কুলের হেডমাস্টার ঋত্বিক, আমার দাদার খুব বন্ধুচরিত লোক, আমার সঙ্গে পরিচয় ছিল। তিনি আমাকে দেখে বললেন, আরে কালীপদ, তুমি কবে এসছো, কোথায় যাবে, এটা আমি বলে বলি, তুমি চলো দুর্গাপুরেতে একদিন থাকো, দুর্গাদিন থেকে তুমি ব্যারেজ দেখেছো, নতুন ব্যারেজ হয়েছে দুর্গাপুরের, ডিবিসি ব্যারেজ, না ব্যারেজ দেখে যাও, চলো আমার বাসায় থাকবে। আমরা ওনার সঙ্গে আসলাম, ওনার বাসায় আরতি থেকে সকালবেলায় আমি বেরোলাম হাঁটতে ওই ব্যারেজের দিকে গেলাম। দেখলাম ব্যারেজ, নতুন ব্যারেজ হয়েছে, সেটা দেখে ফিরে আসছি। তখন পুরনো ডিবিসি কলোনি যেগুলো আছে, সেই কলোনির পাশ দিয়ে আসতে একটা বাংলোর সামনে এসে দেখছি, বাংলোর তার মানে ফেন্সিংয়ের ওপারে একটা মালিতে ফুল বাগানে পরিচর্যা করছে। তার পাশে দাঁড়ায় একজন লোক, মুখে একটা পাইপ দিয়ে মানে খাচ্ছে, স্মোকিং করছে, আর বলছে, এই গাছটা এখানে লাগা, এখানে জল লাগা, এখানে জল লাগা। আমি বাইরের থেকে দাঁড়িয়ে দেখছি। কিছুক্ষণ পর আমি বুঝতে পারিনি কে কোথায়, হঠাৎ আমাদের তাকালেন। আমি বলি, আচ্ছা এখানে শুনেছি নাকি দুর্গাপুর স্টিল প্ল্যান্ট কোথায় জানি, আমাদের তাকায়, দুর্গাপুর স্টিল প্ল্যান্ট তো এখন হয়নি, হবে, এটা হবে কোথায় বলুন তো। বলে, সে তো এখানে না, এখান থেকে এবার 8-10 মাইল দূরে, জিটি রোডের কাছে। তা আমাকে বলছে, আপনি তাতে কী করবেন? না এমনি শুনেছি তো সেই ইয়েতে। আচ্ছা দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, তখন কাগজে শুনতাম 3টে স্টিল প্ল্যান্ট হচ্ছে, ইন্ডিয়া গভর্নমেন্ট করছে,
একটা দুর্গাপুর, একটা ভিলাই, একটা রাউরকেল্লা, একটা ব্রিটিশ নিয়েছে কন্ট্রাক্ট, একটা ভিলাইটা নিয়েছে রাশিয়ান, আর এটা নিয়েছে রাউরকেল্লাটা জার্মান নিয়েছে। ও সব বিদেশি? হ্যাঁ, বিদেশিদের। কারণ আমার তখন তো স্টিল প্ল্যান্টের কোনো ইয়েই নেই। এক জামশেদপুরে একটা ছিল, সে তো অনেক কাল আগে ছোটো ছোটো করতো সেইতে, তা ওদের কন্ট্রাক্ট দিয়েছে করবে। আচ্ছা এটা কি কাদের ইয়েতে বলে, এটা তো ব্রিটিশ কোলাবোরেশন ওরাই করবে, কতগুলো ফার্ম মিলে ওরাই। আমার পরে আপনি কোথায় থাকেন? আর আমি তো এখানে থাকি না, বার্মায় থাকি। আমি আসলাম শুনে, কেন জানি মনে হলো বাইরে দাঁড়িয়ে গেলাম, ভিতরে আসুন ফেন্সিং। আমি গেলাম ভিতরে। ভিতরে একটা ছোটোখাটো একটা লন আছে সামনে, লনের পরে একটা দুটো বেতের চেয়ার, একটা বেতের টেবিল, বসে আমার সঙ্গে আলাপ করছে। বার্মা কী করেন, কোথায় থাকেন, কেন করেন, এই বার্মার কাহিনী শুনছে। এমন সময় দেখি কি একটা ওর ঘরে একটা আটদালি, উনি একা একা থাকেন, ফ্যামিলি নেই। একটা টিপটে টিন এসছে, আর দুটো প্লেটে ওই ডিমের কী বলে মামলেট সেইগুলো নিয়ে ঢাকা দিয়ে নিয়ে এসছে, এনে দিয়ে তাকে দিয়েছে, আমাকে দিয়েছে। বলছে, আমাকে বলছে টেকিট মানে খাও, তুমি খাও। উনি খাচ্ছে, তাকায় দেখি ডিম। আমি তো আমি ডিম খাই না। ডিম খান না? ডিম খান না? না, আমি একেবারে ফুল ভেজিটেরিয়ান, মাছ মাংস পেঁয়াজ রসুন কিছু খাই না। হ্যাঁ, এই বয়সে খান না কেন? মানে একসময় খেতাম, এখন খাই না। ওর খুব লাগলো, একসময় খেয়ে খান না। আমি তো দীক্ষা নিয়েছি, তো কোথায় দীক্ষা নিয়েছেন, কী নিয়েছেন, এদেন সেইটা কেন জানি না। হঠাৎ আমাদের তাকায়, পেছনে তাকালে তাকায় আমাকে বলছি, আপনি কি? না, আমি বলছি এইবারে আমি উঠি, সিট ডাউন। তা তুমি বিদেশে থাকো কেন, এই দেশে কাজ করতে পারো না? আমাকে বলছে, মানে ইংরেজিতেই বলছে, হোয়াই নট ওয়ার্ক হেয়ার আর বলছে। আমি বলছি, আমাকে দেশে কাজ কে দেবে? আমি বিদেশ থেকে আমাকে চেনে। মানে ইংরেজিতে বলছে, ইউ ক্যান ওয়ার্ক হেয়ার, তুমি পছন্দ করতে এখানে কাজ করতে। আরে ও কে কাজ করতে, ও কী লোক, কেমন কী দিতে পারেন আমি কিছুই জানি না। তারপরে আমি হেসে বললাম, এই দেশের ছেলেরা চাকরি পায় না, আর আমাকে দেবে, কে দেবে? হাসতে হাসতে আমি উঠে পড়ি, নয় সিট ডাউন প্লিজ সিট ডাউন। তারপরে ওর সামনে ও খেলো, আমি একটু চা খাওয়া অভ্যাস না, যেহেতু ভদ্রতা হিসেবে একটু চা খেয়ে নিলাম, ডেলে একটু চা খেয়ে ওয়েট আমি উঠে যাবে, ঠিক আছে না, সিট ডাউন। দেখি বাড়ির মধ্যে গেটের সামনে দিয়ে একটা বড় ডস গাড়ি, খুব বিলেতি গাড়ি ঢুকেছে। ঢুকে ও রনের সামনে আসছে, ড্রাইভার টাই পরা, স্যুট পরা, একেবারে নেমে একটা স্যালুট দিয়েছে একে। আরে বাপরে, এই লোকটা কি স্যালুট দেবে? ড্রাইভারকে দেখেই বেলা একটু মনে ভাবলো কোনো একটা ইয়ে। আমাদের লেট আস কাম উইথ মি, আমাকে বলছে আমার সঙ্গে আসো। ওকে ও গাড়ি করে নিয়ে গেল কাছেই অফিস মানে তখন প্রজেক্টর হয়েছে দুর্গা স্টিল প্ল্যান্টের, ওনার জেনারেল ম্যানেজার, বুঝলেন? আমি তাও জানি না, চিনি না। তা নিয়ে গেলে আমি উঠলাম, উঠে গিয়ে একটা ওই পুরনো বাড়ি, মানে তখন প্রজেক্ট অফিস ওখানে, এই ডিবিসি ব্যারেজের কাছে, ওখানে আমাদের প্রথম অফিসটা ছিল, ডিএসপির অফিস ওখানে। সেখানে একটা রুমে, ছোটো একটা রুমে, এরকম একটা রুমের মধ্যে ওর ইয়ে থাকা, আর সামনে কতগুলো গোল ঘর করে, মানে টিনের শেডের মধ্যে হচ্ছে অফিস, 4-5টা শেড। নতুন যখন প্রজেক্ট অফিস হয় সেই সময় ওই তো অফিস। সেতে গরমকাল, হ্যাঁ, ঢুকে ভেবে পিওনে এই মণিবাবুকে ডাক, মণিবাবুর পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট মণিবাবু এসছে, একে একটু নিয়ে যান তো, নিয়ে গিয়ে এখানে অ্যাপ্লিকেশন টাইপ করে দেন তো, এখানে নিয়ে আসেন। আমাকে নিয়ে গেলে, নিয়ে গিয়ে কী নাম আপনার টাইপ করছে, কী নাম, কী করলেন, কোথায় জিএম, আপনার কী হন? জিএম শব্দ বুঝি না, মানে জেনারেল ম্যানেজার, তখন তো জানি না জিএম আপনার কী হয়। আরে কে সেন, আইসিএস বিধান রায় ইয়ে আর কি, ওর সেক্রেটারি, তাকে পাঠিয়েছে এখানে জেনারেল ম্যানেজার করে, বুঝলেন? আইসিএস, আগেরকার দিন আইসিএস। হ্যাঁ, আমার তো কিছু হন না। ও ভাবছে আমি তো লুক হয়ে যাচ্ছি কোনো ইয়ে, আর কতটা টাইপ করে দিয়ে আমাকে আমার নিয়ে গেল তার ঘরে। আমাকে বলছে, শুনুন,
আমাদের এখানে তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ডাইরেক্ট এটা ছিল, তখন তো পরে এটা কোম্পানি হলো। ডাইরেক্ট ইন্ডিয়া বলছে কি আমাদের 3টে পোস্ট আমরা পেয়েছি, জুনিয়র ক্লার্ক, হ্যাঁ জুনিয়র পোস্ট, আপনি ইচ্ছে করলে এই কাজে ঢুকতে পারেন, এই আপনার দিলাম। সে দিয়ে আমি তো সে ঠিক আছে, আপনার 15 দিন সময় আছে, আপনার 15 দিন মনস্থির করে এইগুলো এখানে জয়েন করতে পারেন। আমি তো অবাক, অযাচিতভাবে আমাকে একটা চাকরি। আর দেখেন ঠাকুর ইশারা দিছে বড়দা, দুর্গাপুর শুনেছি কি একটা হবে, আমি কিছু কিছু জানি না, অটোমেটিক হয়ে যাচ্ছে। তারপরে আসলাম, আস্তে আস্তে হাঁটতে হাঁটতে ভাবছি, কিন্তু মাইনে খুব কম, দুর্গাপুর যে মাইনে পায় তার 4 ভাগের আগেও না। হ্যাঁ যাই হোক, চাকরি একটা হয়েছে। তারপরে আস্তে আস্তে হ্যাঁ সে তার তুলনায় এখানে 4 ভাগের আগে মাইনে। হ্যাঁ আর মানে যাই হোক, আমি তো এখানে আস্তে আস্তে চৌধুরী আসলাম। চৌধুরী স্কুল হেডমাস্টার যাবেন বাইরে, কী কালীপদ দেরি হলো? আমি তখন বললাম সব, গিয়ে বললাম এই দেখেন কালীপদ বাবু, তোমার তো একবার ঠাকুর এখন তোমার বাতার পর কী পড়োই, এই অফার সারুদা, এই মাইনে কম, এখানে এই কোথায় থাকবো কী? আরে কালীপদ তোমার চিন্তা করতে হবে, তুমি এক কাজ করো, ঠাকুর বাড়ি যাও, ঠাকুর বাড়িকে ঠাকুর দেখো ঠাকুর কী বলেন। ঠিক আছে, খেয়ে দিয়ে আবার ট্রেনে ধরে আবার চলে গেলাম ইয়েতে দেওঘরে। দেওঘরে গেলাম, ঠাকুর বসে আছেন, ঠাকুর সব বললাম, বলে এই কাজটা খুব কাজ, মানে লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট চাকরি, ক্লার্ক। আর তো আমার মনে ইচ্ছে না জয়েন করি, কারণ আমার যাবে দুর্গা ঠাকুর যখন কোনো বলে ঠিক আছে, বলি এই কাজ ওই ছোটোটা ধরে বড়টার দিকে যেতে হয়, খুব ভালো খুব ভালো। আমি আর কি আসলাম, বাড়ি গেলাম, বাড়িতে সবাই বলছে ঠিক আছে ওইখানে খাওয়ার ওইখানে করতে হবে, সবাই আর যেতে হবে না বার্মা এইখানে। কিন্তু আমার মনে তো বার্মা যাওয়ার খুব ইচ্ছা আছে। আরও একটা কারণও ছিল বার্মা যাওয়ার, কারণ কী ছিল, সেটা একটা আমার খুব দায়িত্বপূর্ণ কাজ। আমি রেঙ্গুনে জায়গায় থাকতাম আর কি, সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র, আরও 2টো ছেলে থাকতো। তা মাঝে মাঝে বাইরের থেকে সৎসঙ্গীরা আসলে, ম্যান্ডেল ফ্যান্ডেল আসলে ওই থাকতো এরকম। একদিন একটা ছেলে, ওর নাম অমূল্য সেনগুপ্ত, সে ওই হেঞ্জাদানের মধ্যে কোন ডিস্ট্রিক্ট থাকতো, এসছে, এসে বলে যে আমি সৎসঙ্গীটা থাকবো, এখানে চাকরি চেষ্টা করে দেখবো, থাকে আমার ওখানে থাকে ঘরে থাকি। আর এর কিছুদিন আগে হরেন বৌদ্ধ ডাক্তার উত্তর মামে থাকতে বলেছি যার কথা, তিনি ছুটিতে বাড়ি যাওয়ার সময় ওনার জিনিসপত্র কিছু আমার ওই পরে রেখেছে। আমার কাছে সাইকেলও ছিল, বুঝলেন, তা সাইকেল আছে ওপরে আছে থাকে। তখন অমূল্য কী বললো যে এই সাইকেলটা আমাকে দেন, আমি একটু পুরা ঘুরে ঘুরে এটা চাকরি করবো, দেখো পরের সাইকেল আমি তো দিতে পারি না, তো সাবধান নিয়ে সাবধান রাখলে কোনো আপনার আর নিয়ে যায় আসে ঘরে টরে। একদিন দেখছি আর সাইকেল ঘরে আনি নেই, একদিন যায় 2 দিন যায়, আনবো 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 কোথায় কী, সেইটা কী করেছে, ও পণ সব আছে ওখানে, পণ সব পর্যন্ত ওখানে এসে দেশে নেই, যেখানে পণ সব কোনো জিনিস বন্ধক দিয়ে টাকা নিয়ে করা যায়, এর গভর্নমেন্ট লাইসেন্স প্রান্ত ওই ইয়েতে বার্মাতে খুব আছে, পণ সব বলে, ওই পণ সবে ওটা দিয়ে ও টাকা ধার করে এইটুকু হয়ে যায়। আর সে টাকাও ধার করতে পারছে না, তার সাইকেল আনতে হচ্ছে না। সেই সময় আমাদের মধুসূদন ইয়ে ছিল পুলিশ অফিসার, ও মানে ঘরে ছিল, তখন বলে না ওকে জেলে ঢুকে দেবো, হ্যাঁ বদমাস ছেলে, পুলিশ মানুষ, তা ও কোথায় জেলে ঢুকে দিচ্ছে। আর হ্যাঁ বার্মায় দিয়েছে, ওকে ওর কেস চলছে, আর কেসে এখন আমার মনে খুব কষ্ট হচ্ছে, সৎসঙ্গী ছেলে আবার দেখ করে ফেলেছে, ওকে তো বাঁচাতেই আমার হবে। তা আমি কী করলাম, ওই কেসটাকে আবার উইথড্র করার জন্য পিটিশনটা দিয়ে গেলাম যে ওটা যা হওয়ার হয়ে গেছে, হরেন দেখলো, হরেন দেখে সাইকেলটাকে আমি দিয়ে দেবো মানে। তো এই অবস্থায় আছে ও, ওকে বেল দিয়ে আনতে হবে, এই করতে হবে, এই করতে হবে, আমার সব রেডি করে চলে গেছি। ওটা একটা দায়িত্ব, ওকে ছাড়াই আনতে হবে, তাই তো 2টো কাজ। কিন্তু ঠাকুর বলছেন, আবার বাড়িতে সবাই বলছে, কী করি, অনিচ্ছা সত্ত্বে দুর্গাপুর এলাম, এসে জয়েন করলাম। জয়েন করো, খুব থাকার জায়গাটা নেই, তখন ওই লেবার হাট ছিল, ডিবিসির লেবার হাট চলে গেছে লেবাররা, সেসব ঘরগুলো টিনের শেড, সামনে পাশে চাটা দিয়ে বেড়া দেওয়া,
4-5টা করে রুম করে দিয়ে ওই আমাদের যারা ঢুকেছে ফিল্ড স্টাফ সব তো অল্প অফিসত লোক, ওসব ঘরের মধ্যে তাদের থাকার ব্যবস্থা করেছে। এক একটা ঘরের ভিতরে 4-5জন করে একটা রুমের ভিতরে। এখন ব্যাপার হচ্ছে কি, আমি কোথায় থাকবো, কি এখন থাকার জায়গাটা নেই। আমি যেদিন জয়েন করি সেদিন জেনারেল ম্যানেজার আমাকে দেখতে পেয়েছে, আপনি জয়েন করেছেন? মানে হ্যাঁ জয়েন তো করেছি, থাকবো কোথায়? ও আচ্ছা দাঁড়ান। তারপরে ওদের যে ঘরে যা অ্যালটমেন্ট করে তাকে ডাকিছে, মানে হ্যাঁ একটা ঘর ফাঁকা আছে, একটা রুম, ওনাকে দিয়ে দেন সেই রুমটা। আমার ভালো হলো, আমি নিজে রান্না করে খাই, টাকা হলো, থাকার ব্যবস্থা হলো। রোজ যাই অফিসে, প্রচণ্ড গরম, ওরে বাপ রে বাপ, অভ্যেস নেই। সামনে তখন ডিবিসি নদীতে জল ছিল না সে সময়, ওই বালি ধুধু করছে, আর সে মানে দুপুরে থাকা যায় না, সে কে কষ্ট রে বাবা। আমি মনে ভাবলাম যে বাবা এখানে চাকরি আমি করবো, আমি চলে যাবো, কারণ এই আমার দ্বারা পোষাবে না। তাই কোনো রকম আবার এদিকে কী করলাম আমি, যদি দেরি হয়, যদিও আমার মে মাস পর্যন্ত, এপ্রিল মাস জয়েন করেছি, মে মাস পর্যন্ত আমার আছে, ছুটি আছে, তারপর আর 2 মাস ছুটি নিলাম, দরকার হলে আর 2 মাস ছুটি এক্সটেন্ড করলাম, পরে জয়েন করবো। তা না কতদিন থাকা যাবে না, চলেই যাব। সেই মাসে এপ্রিল মাসের মাইনেটা নিয়ে মে মাসে আমি তো পরদিন চলে যাবো, একটা দরখাস্ত লিখে টেকে নিয়ে আমি রেডি গেছি। মানে মাইনেটা আজ দেবে, বেতন দেবে, এই মাসের বেতনটা নিতে দেবে। সেইটাই অফিসে গেলাম, আজকে বেতন হবে না, কারণ আজকে ট্রেজারিতে টাকা আসেনি, এখনকার দিনে আর কি, ট্রেজারির টাকা আসেনি, ও পরের দিন হবে। আসলাম, ঠিক আছে, পরদিন আবার রেডি হয়ে গেলাম, ওটা জয়েন করে টাকাটা নিয়ে রেজিগনেশন লেটার দিয়ে চলে যাবো। মানে দিয়ে দেবেন? হ্যাঁ, রেজিগনেশন দিতে হবে তো, নাহলে আমি চাকরি পেয়েছি তো, রেজিগনেশন দিয়ে আমি চলে যাবো। ও বার্মায়? বার্মা না, এই যে দুর্গাপুর স্টিল প্ল্যান্টে। হ্যাঁ, সেখানে চলে আবার বার্মা চলে যাবো। আচ্ছা, ঠিক করলাম, হ্যাঁ। কারণ আমার তো এখানে চাকরি করার ইচ্ছে নেই, আচ্ছা। আর এই গরমে কেন আমি চাকরি করবো, কী করবো, ওটা ভালো লাগছে না। তারপরে ঠিক আছে, সকালবেলায় দেখি কি একটা অমৃতবাজার পড়তে আমাদের অফিসে দিয়ে যায় কাগজটা, এসে আমার টেবিল উপরে ফেলে দিয়ে গেছে, আর উপরে বড় বড় করে লেখা বার্মা মিলিটারি কুপ, মানে বার্মা দেশ মিলিটারি দখল করে সিভিল গভর্নমেন্টকে হটায় দিয়ে বার্মা মিলিটারি গভর্নমেন্ট ফর্ম করেছে, আর সব ফরেনারদের ইমিডিয়েট তারা ব্যবস্থা করছে, কেউ যেন ওদের না থাকে, হয় থাকতে হলে দেশে সিটিজেন নিয়ে থাকুক কেউ, আর তাদের আসার সময় মাত্র সামান্য কিছু টাকা তাদের হাতে দিচ্ছে, এই টাকা নিয়ে চলে যাও। আমি বারবার পড়ছি যে আমি ভাবলাম, বসে ভাবছি যদি এই চাকরি ছেড়ে দিয়ে চলে যেতাম, আমার যেন চাকরি হতো না, ওখানে গেলে তো ওদের মতো সব তারা খেয়ে চলে আসতাম, ওদের থাকতে পারতাম না, সেইতে আমি কি আর টাকাচ্ছি। তখন অফিসে ছেলে বলে কী হয়েছে গিয়েছে, পড়ে বললাম, ওরা বলছে দেখো তোমার ঠাকুর তোমাকে কী করে সেভ করেছে। হ্যাঁ, আমি চলে যাব রেডি, আমার রেজিগনেশনটা দিয়েও গেছি, আর সেই দিনে সেই সময় একটা পত্রিকা আছে, ঠাকুর যে কীভাবে আমাকে এইবার দেখি প্রত্যেক দিন গাড়ি চিঠি আসছে, আমার কলিগরা, আমার বন্ধুবান্ধবরা, সৎসঙ্গীরা, দাদা আমরা ওখানে গিয়ে কোথায় উঠবো, কোথায় থাকবে, একটু ব্যবস্থা করে দেবেন আমাদেরকে, সব। আর আমি মনে ভাবছি ঠাকুর আমাকে কীভাবে রাখেন। দেখেন এখানে আসলাম, যাক এখন থাকলাম ওইখানে, কষ্ট করে থাকি। শনিবারের দিন ওখানে অফিসের লোকজন তো একা থাকে, সব বাড়ি চলে যায়, রবিবারে থেকে সোমবার বসে অফিসও করে। আমি প্রথমে 1 শনিবার 2 সময় বাড়ি গেলাম, বাড়িতে মন টেকে না, তা এইবার ঠাকুর বাড়িতেই যাই, ঠাকুর বাড়ি যেতাম শনিবারে, আর রবিবার থেকে আর সোমবার চলে আসতাম। এই আমার এখন এবার ঠাকুর শঙ্কর করার সুযোগ খুব বেশি পেয়ে গেলাম। এদিকে দেখেন, আমার এই চাকরির ব্যাপারে বলছি, আমাদের যখন প্রথম অফিস হয় তখন বেঙ্গল গভর্নমেন্ট, ইন্ডিয়া গভর্নমেন্টের থেকে এক্সপিরিয়েন্স লোক যারা, তাদের এনে লিয়েন সার্ভিসে নিয়ে যাচ্ছিল, 1 বছর 2 বছর কাজ করে তারা চলে যাবে। আমরা নতুন যারা, তারা কাজ শিখে রেখেছি, ফলে হল কি আমার উপরে যারা ছিল সব কিছু বাইরের থেকে এসছে, তারা সব চলে যাচ্ছে। হ্যাঁ, চলে যাওয়ার পরে সেই সব জায়গায় পোস্টে আমরা পেয়ে যাচ্ছি, অটোমেটিক্যালি আমরা একটা করে প্রমোশন পেয়ে যাচ্ছি, বুঝলেন, অটোমেটিক্যালি পেতে যাই হোক, আমি তো পরে এক্সিকিউটিভ র্যাঙ্কে চলে গেলাম, সেটা আলাদা কথা। সেটা মানে চাকরির দিক থেকেও আমার আপনি কোনো রকম বাধা আসেনি, আপনি যে আমার চাকরিতে উন্নতি হয়ে গেল, বুঝলেন তো, পেয়ে গেলাম, যেহেতু আমরা প্রথমে ছিলাম এতে। আর এদিকে হচ্ছে ঠাকুর বাড়ি রোজ যাই,
যে মনটা ভালো লাগে ঠাকুরের পাশে বসি টসি। সেই সময় কয়েকটা ঘটনা একটু বলছি। একদিন ঠাকুর তখন ওই বড় বাংলাটা মানে ঠাকুর বাংলোটা অত ইয়ে ছিল গড়ে, ওই ঠাকুর বাংলোয় একটাই ছিল, আর সামনে একটা মাঠের মতো গাছটা ছিল। তার একদিন বর্ষাকাল, ঠাকুরের বারান্দা ঠাকুর বসে আছেন ওই ঠাকুর বাংলোর, 5-6 জন 7-8 জন লোক বসে আছি আমরা। কিছুক্ষণ পরে বিজু মা মানে ঠাকুরের যিনি ওই ঠাকুরের জানেন তো বড় মা ছোটো মা বাদ দিয়েও আরও 5 জন ছিল, সব যারা ঠাকুরের গলায় মালা দিয়েছেন। বিজু মা একজন তার মধ্যে ছিলেন। তা বিজু মা এসে আমাকে বলছেন, এ বাবা যাও যাও, বাইরে ঠাকুরের কাপড়টা স্নান করে না, ঠাকুরের কাপড়টা ধুয়ে দেওয়া আছে, মেঘ আসছে, বৃষ্টি আসবে, বৃষ্টিতে ভিজে যাবে, তুই তাড়াতাড়ি যাবি আসো। আমি অল্প দেখছি মেঘ তো আসছে, আমি নেমে, জায়গাটা তখন ফাঁকা জায়গা ছিল, একটা দিকে একটা বাঁশের খুঁটি পোতা আছে, গিট দিয়ে বান্ধা 2-3টা, ওই দিকে একটা ছোট্ট একটা সজনে গাছের ডাল সেখানে তার সঙ্গে বেঁধে দিয়েছে। ওই সজনে গাছটা কিন্তু পরবর্তীকাল দেখেছেন ওই না, এখন কেটে গেছে, এখন তো নেই সেই সজনে গাছটা। এই দিয়ে তো ওই জায়গায় বাঁধা ছিল ছোটো তখন একটা ডালের মতন। আচ্ছা, এইদিকে বাঁশের খুঁটিতে যখন গিটটা খুলতে খুলতে নিয়ে গেছে, আমরা 2-1 ফোঁটা টপ টপ করে পড়ে গেছে। আমি সেই কাপড় তো ভিজে যাবে, আমি করছি সেই ডালটা বাঙাচ্ছে, ছোটো ডালটা একে খাট করে ভেঙে নিয়ে দৌড়ে গিয়ে একেবারে ওই ঠাকুর বাংলায় বারান্দা উঠছি। আমি তো নিজে খুব করলাম, পিছন দিকে ফিরে দেখি ঠাকুর চোখ দুটো বিস্ফারিত। হ্যাঁ হ্যাঁ, কী করলি তুই, কী করলি, ডালটা ভাঙলি, ভাঙলি ডালটা ভাঙলি। আমি তো অবাক, ছোটো একটা ডাল কিছু না ভাঙিছে, মনে হচ্ছে যেন ঠাকুরের একটা হাত আমি মুচড়িয়ে ভেঙে দিয়েছি। তখন সুশীলদা বসাচ্ছেন পাশে, সুশীল বোস, ও বুঝতে পারিনি তো সে, আমি হাতটা ধরে বাবা ভুলে গেছে। আর তারপর একটু শান্ত হলেন, একটু মনে দেবে কাজ করবি ধীর স্থিরভাবে, সব দিকে লক্ষ্য রেখে কাজ করবি। এই 2-4টা কি কথা বললেন, আমার কানে ঠিক আসলো না, আমাদের বুক কাঁপছে। যাই হোক বললাম সে প্রায় অলমোস্ট আমি কয়েক বছর ধরে ঠাকুরের শনিবারে যেতাম, রবিবার থাকতাম, সোমবার চলে আসতাম, একেবারে আমার বাধা ছিল। আর একদিন একটা ঘটনা বলছি। একবার ওই বর্দার বিরুদ্ধে একটা কেস করেছিল বাইরের লোকে, তখন তো বহু শত্রুপক্ষ, আর পাড়ার লোকজন এটা ওটা সৎসঙ্গে উত্ত্যক্ত করতে আরম্ভ করলো। তো বর্দার বিরুদ্ধে একটা ফলস কেস করেছিল, এবং সেই কেসটা নিয়ে অনেক মামলা মোকদ্দমা হলো, অনেক কিছু হয়েছিল। তো সেই সময় একদিন ঠাকুর মাঝে মাঝে খুব বিষণ্ণ হয়ে যেতেন, মাঝে মাঝে পুলিশ আসতো, পুলিশ ইনকোয়ারি করতে আসে, করতে করতে ঠাকুর খুব পুলিশ দেখলে ঘাবড়িয়ে যেতেন, কেমন জানি না এরকম হতো। তাই এরকম একদিন আমি গেছি শনিবারে, বসে আমরা 5-6 জন লোক বসে আছি ওখানে, সবাই মনমরা নীরবে বসে, ঠাকুর বসে আছেন। সকলে দেখছে, সবাই একটা মানসিক দিক থেকে সবাই একটা কেমন যেন একটা একটা কেস, ফলস কেস চলছে, কী হবে, কোথায় হবে, ঠাকুর যেমন আসছে সবার সঙ্গে সকলেই ওই রকম ভাব। কিছুক্ষণ পর ঠাকুর আমাদের তাকাচ্ছেন, এরকম তাকাচ্ছেন, এই উঠে দাঁড়াতো, উঠে দাঁড়ালাম, এই পিছন ফেরতো একটু, পিছন ফেরলাম, এই বাঁদিকে দেখ, বাঁদিকে তাকা, বাঁদিকে ডান দিকে, ফের দাঁড়া, বস। সবাই অবাক। কিছু ঠাকুর বলছেন, সুশীলদা একে দেখতে এই পিসি সরকারের মতো মনে হচ্ছে না? পিসি মানে জাদুঘর পিসি সরকার, এর বাবা, এখন যে পিসি সরকার তার বাবা। হ্যাঁ, ও ঠাকুরের দীক্ষিত। হ্যাঁ, একসময় পাবনায় গিয়ে ওই ছিল অনেক দিন, সকলে হাসে হাসতে আরম্ভ করে যাবে। যাই হোক, হ্যাঁ 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 তাই ঠাকুর ভাবটা তো গম্ভীর ভাবটা কেটে দিলেন। হ্যাঁ হ্যাঁ, তা তখন মেন্টু মহারাজ ঠাকুর দেখে দয়াময় বোস, ঠাকুর এমনি ডাক নাম মেন্টু, তার ঠাকুর ওকে মহারাজ করতে একটু মাথা লোক খুব, কী বলবে জানে, দিক থেকে পান্তাও ছিল দিয়েছে একটা গল্প হয়েছে, এরা পাবনা
এরা প্রকাশদার সেকেন্ড ছেলে। ও আপনাকে আমি চেন না, প্রকাশ বোস, আর তিনি মারা গেছেন। এরা পাবনার থেকে, পাবনার ইয়ে, আর খুব ইয়ে ছেলে, মানে ঠাকুর, হ্যাঁ হ্যাঁ ঠাকুর ঠিক ধরেছেন, ঠিক ধরেছেন। তার চশমা ছিল না, এর চশমা আছে, হ্যাঁ ঠিক ধরেছি, ঠিক ধরেছি। আরে তো পিসি সরকার তো মনে আছে? মনে নেই, আমাদের জাতিপুত্র শিখাতো, ই করতো, সেই যে চক্রফটো মনে আছে? হ্যাঁ হ্যাঁ চক্রফটো মনে আছে। এই যে চক্রফটো কিন্তু আগে আমাদের পিসি সরকারের এর থেকে সৃষ্টি হয়েছে, জানেন তো? পিসি সরকার কে একদিন ঠাকুর কথা বলছেন যে ইয়ে বিদ্যা, ম্যাথমেটিজম কী করে জাদুবিদ্যায়, তখন বললো যে আমরা আমাদের শেখায় সাধারণত একটা দেওয়ালের সাদা দেওয়াল থাকে, তারপর একটা কালো পর্দা দিয়ে ছোট্ট একটা ফুটো করে দেয়, দূরের থেকে ওটাকে গেস করতে হয়, গেস করতে 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 কনসেন্ট্রেটর আসে, তখন তাকে দিয়ে অনেক কাজ বলছে। তখন ঠাকুর বললেন তাহলে, তখন পিসি সরকারের মাথা বেরোচ্ছে, তাহলে আমাদের যদি দীক্ষার পরে গেজিং করা এবং ফিক্সেশন করা যদি এরকম করে দিয়ে হয়, তার মধ্যে ঠাকুরের ফটো থাকবে, সেই ফটোর দিকে আজ্ঞাচক্রে তাকালে সুবিধা হয়। বলে যে মন্দ না। তখন ঠাকুর বললেন আমি বাকি 16 দল ওই পাশের যেগুলো ওগুলো আমি দিয়ে দিছি। আর 16 দলের মধ্যে একটা আছে গ্রে, একটা আছে গিয়ার রঙ। আমাদের ব্রেনে যে ম্যাটারগুলো আছে তার মধ্যে ওইরকম রঙ আছে। ঠাকুর বললেন যে এরকম, ঠাকুর বললেন যে ওরা প্রথম ইয়েটা ওই পিসি সরকার করে প্ল্যানটা ওইরকম করে, তারপর ঠাকুররা দিলেন বলে এটা ওই যে গোল গোল যে হলো ওই 16 বললেন আর কি, যাই বলতে আমি গুলি দেখিনি, হবে বোঝায়, যাই হোক ওটা দিলেন। তখন আর যাই হোক পিসি সরকারের ওই ইয়েটা, তা কথাবার্তা হচ্ছে। এমন সময় আমাদের সেক্রেটারি জ্ঞানদা, তিনি ওই ইসের কী বলে পাটনার খুব নাম করা অ্যাডভোকেট ব্যারিস্টার বলদেব সহায়, তাকে সঙ্গে করে নিয়ে ঢুকেছেন ওই কেসের জন্য, তাকে নিয়ে আসছে আর কি। ও আর সঙ্গে সঙ্গে সবাই উঠে পড়েছে, আমরা যা সঙ্গে পার্সোনাল কথা তো হবে, তাকে নিয়ে এখানে ঢুকেছে। আমরা চলে আসলাম, এসে ওই একটা আম গাছ ছিল, আম গাছের গোড়ায় এটি বৃষ্টি হচ্ছে, আম গাছ দাদা আমার সঙ্গে সঙ্গে ওই দয়ামবাবুর মানে আমাদের মেন্টু মহারাজ আসছে, এসে বলছে ও ভাইয়া কী খবর? ঠাকুর কেন বললেন আপনাকে পিসি সরকার জানেন, বুঝতে পারছেন কেন? না তো। হ্যাঁ আপনি বুঝতে পারেন নাই? না। জানতে ইচ্ছে হচ্ছে না? না তো। আমি অবশ্যই আমার বন্ধু টাইপের লোক, মানে অনেক আগে থেকে পরিচয় ওর সঙ্গে। তা বলছে বন্ধু মানে আমার সাথে বড়ো, আমার সিনিয়র। তা বলছে যে আপনি একটা বুদ্ধু কিছুই মনে নেই, আপনাদের কিচ্ছু হবে না, চাল চলে গেল। আমি ভাবলাম যে ঠাকুর কেন বলছেন কী বলে তিনিই জানেন, আমারও দরকার এখানে, চলে গেল সেটা। তা আর একবার ওই রকম আমি শনিবার যেতাম তো কোনো এক সময়, একবার দুর্গা পুজো সময় গেছি। না এবার একটু জেনে নিই তাহলে চক্রবটের ব্যাপারটা, তাহলে পিসি সরকার চক্রবটের ব্যাপারে একটা ইয়ে দিলেন, ওই আর কি ওই ইনিশিয়েটিভ ওই করেছিল আর কি, দিয়ে তারপর চালু হলো কবে? ওই সময় আমার মনে আমি জানি না ওটা আগে, এ তো পিসি সেই কখনো আমি ওটা বলতে পারবো না। তারপর থেকে চালু হলো আর কি, চালু হলো ইয়ে দেয়। এখন ঠাকুরের জিজ্ঞাসা করছে যে আপনি, আমি কিন্তু করিডোরি নেই, তা তবে আমরা জানি যে ওটা বেশি ফার্স্ট গেজিং করার জন্য চক্রফোরটা দিলে শিখতে হয়, পরবর্তীকাল দরকার না হলেও করা যায় না। যখন আমরা মনে আজ্ঞা থেকে ঠাকুর আসে, হ্যাঁ সেইটা ফিক্সেশন আর কি, সেইটাই। তা ও একবার কোন বন্ধ করে দেন তো, দেখুন এরকম প্রায় শনিবার যেতাম, রবিবার থাকতাম, আসতাম, একা একা থাকি, খুব ভালো লাগে ঠাকুর সঙ্গ করতে, কত রকমের লোক আসছে, কত কথা হচ্ছে, আমার খুব ভালো লাগতো। মানে কিছু না, শনিবারের দিন দুর্গাপুরীতে দেওঘরে যেতাম, ওই অফিসের পরে, অফিস তো হাফ ডে অফিসে চলে যেতাম, আর রবিবারে থেকে রাত্রির বেলায় 10টা ট্রেনে উঠতাম, আর সকালবেলা নেমে এসে অফিস করতাম, কোনো অসুবিধা হতো না। তা একবার ওইরকম সেবার দুর্গাপুজোর ছুটি ছিল, কয়েকদিন ছুটি ছিল, ঠিক আছে ছুটি কয়েকদিন ওখানে কাটাই। ষষ্ঠীর দিন থেকে
প্রচণ্ড বৃষ্টি শুরু হয়েছে, একা দশমী পর্যন্ত বৃষ্টি, মানে এত বৃষ্টি, তখন তো উৎসবটা হতো না, হ্যাঁ, এত বৃষ্টি, এত ইয়ে। সপ্তম দিন সকালবেলা ঠাকুর বলছেন, আচ্ছা এই কাহারপাড়ায় কত লোক থাকে রে, মানে কাহারপাড়া ওরা সবসময় সৎসঙ্গীদের বিরক্ত করতো, সৎসঙ্গের অত্যাচার করতো, ওরা অনবরত। আর ঠাকুর তিনি হচ্ছেন কী বলে, এত ইয়ে তো, সবাইকে ভালো ভাই আপন করে নাও, বলে কে বলছে তা 1000খানেক লোক থাকে, না মেয়ে ছেলে বেটা ছেলে, আর তা 2000 হবে, মানে মানে 1000 মেয়ে ছেলে 1000 পুরুষ লোক হবে। সকালবেলায় সত্য আমাকে 1000 জোড়া ধুতি আর 1000 জোড়া শাড়ি আমাকে দিতে হবে, আমি এই কাহারপাড়া ওদের দেবো, কারণ পুজো রেখেছে, ওদের সবাইকে দেওয়া লাগে। 1000, আর তখন এক জোড়া ধুতির দাম বোধহয় 2.5 টাকা না কত ছিল, ওই সাধারণ ধুতি আর কি, 2.5 টাকা এক জোড়া ধুতি। আর শাড়ি বোধহয় ছিল না 2.5 টাকা না 3 টাকার মতো ছিল, আর শাড়ি ছিল বোধহয় 5 টাকার মতো এক জোড়া, এরকম আর কি, খেয়াল নেই। তা বললো যে আমাকে আজকেই দিতে হবে, আজকে আমার দরকার, দাও না বাবা, দাও না বাবা, কেমন করতে ঠাকুর, এই তুমি দাও, তুমি দাও, তুমি দাও, সব তো মহা মুশকিল দিতে, আজকেই লাগবে। আর এতগুলো কোথায় পাবো, এখন কোথায় দেবো টাকা, কোথায় কে, তখন তো সবার অবস্থা খারাপ। তখন হিসেব করে বলা হলো যে কতগুলো ইউনিট, কত 100 ইউনিট না করতে হবে, প্রত্যেক ইউনিটে 40 টাকা করে হলে একটা ইউনিট, মানে 20 জোড়া না 10 জোড়া কী দিন একটা মনে নেই, দিয়ে 40 টাকা মনে আছে, একটা ইউনিটে 40 টাকা করে দিলে ওটা হয়ে যায়। কিন্তু 40 টাকা তখনকার দিনে একজনের দেওয়া, বাপরে বাপ। ঠিক আছে, করা হলো ঠাকুরের ইয়ে, ঠাকুর না, ঠাকুর খাবেন না, কী করা যাবে, আমি চাইছি আমাকে দিতে হবে, হ্যাঁ আমার মাথা হাতায়। তারপর কর্মকর্তারা কী করে টোরে, ইমিডিয়েট আনতে হবে। বাজারে গেল, বাজারে গিয়ে দোকান টোকান খুঁজে টুজে বাকিতে অল্প কিছু টাকা দিয়ে বাকিতে এই 2-3 দোকান খুঁজে নিয়ে আসলো, বলে এখন দিয়ে আসোগে, গিয়ে সব ঘরে 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 দিয়ে আসতে হবে। গেল কয়েকজনে গিয়ে ঘরে 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 কাপড় দিয়ে আসলো, 40 টাকা করে ইউনিট। এখন যে যাচ্ছে তাকে ঠাকুরের কাছে খাতা আছে, খাতায় নাম লিখে আছে 40 টাকা, এখন ইমিডিয়েট দিতে হবে, নাহলে সে পরে দেবে, কিন্তু দিতে হবে, তাকেই করতে হবে। সবাই ভিক্ষা করে করে তুলছে। তখন কজন লোক আশ্রমে যারা যাচ্ছে সবাইকে, আমাকে বললো ঠিক আছে, আমার কাছে দেখলাম যা আছে তা দিয়ে আমার একটা ইউনিট আমি পকেটে রাখিছি, দেখা যাক কখন দিতে হয়, দেখা যাক। সবার ভিতরে একটা চলছে, সবাই সন্ধ্যের মধ্যে সব অনেকে দিয়ে দিয়েছে, আমাকে দিইনি, পকেট রাখিছি। হ্যাঁ, তারপরে সকাল না সন্ধ্যের পরে আমি তাকে প্রণাম করতে গেছি, প্রণাম হবে, প্রণাম করার পর সবাইকে যায়, তোরটা তুই দিয়েছিস, আমাকে তুই দিয়েছিস, আচ্ছা দেবো কি, তুই দিয়ে দে, এখনই দেয়। উনি কী করে জানেন আমার পকেটে আছে টাকা, আচ্ছা দিলাম। দেওয়াটার পরে আর গাড়ি ভাড়াটা কিছু আছে, পরের দিন যেতে হবে, ওটা লাগবে, আর 2-3 দিন থাকতে হবে এখানে, টিফিন খেতে হবে। এটাই বাইরে এসে এক দাদা খুব কান্নাকাটি করছে, আমাদের এই সামান্য কিছু টাকা, আমি অসহায়, আমার যা ছিল ওকে দিয়ে দিলাম, যাতে দিয়ে ইউনিট পুরোকে দেখা যাবে কী হয়। পরের দিন সকালবেলায় গেছি, এই তোর ইউনিট দিতে হবে, যে আমি তো দিয়েছি, ওটা তো দিয়েছি, ভালো করেছে, কিন্তু ওরা তো করছে আরও দিতে হবে, টাকা বাকি আছে, আর একটা করে ইউনিট নাকি দিতে হবে বলছে, ওরা কয় সেইতে তুই দেবো মাথা ছুঁই করেছে। ভাবলাম ঠিক আছে, এখানে না বাড়িতে গিয়ে পাঠায় দেবো। পরে ওরা বললো যে বাড়ি থেকে পাঠালেও হবে, মানে যাই হোক ও দায়ী করছে, তাই বাড়ি থেকে পাঠানো যাবে। কিন্তু আমার কাছে পকেটে জায়গা টাকাও নেই। ইন্ডি হয়েছে কি বোধহয় এই দেওয়া হচ্ছে, তার মাঝখানে একদিন আমি ঠাকুর বাড়িতে বেরোচ্ছি, হঠাৎ দেখি একটা গাড়ি, নতুন একটা গাড়িতে একটা ফ্যামিলি এসছে, স্বামী স্ত্রী, একটা ছেলে মেয়ে, নতুন দীক্ষা নিছে, তাই ঠাকুর বাড়িতে এসছে, ঠাকুর প্রণাম দেখাশোনা করতে এসছে, কলকাতা থেকে এসছে। এসে নেমে
এদিকে তাকাচ্ছে। আমি কী চান আপনি? আর আমরা নতুন দীক্ষা নিয়েছি, এখানে ঠাকুর প্রণাম করবো, কদিন থাকবো। তাই কোথায়? ও থাকবেন, আসেন আমার সঙ্গে আসেন। আমি যে থাকি গেস্ট হাউসে, নিয়ে গেলাম, আমার থাকা গেছে। ওরা খুব খুশি, পায়ে গেছে, গাড়িটা রাখলো মাঠের মধ্যে। এবার আমি থাকবো না। আমার যে সুবিধা হলো যে 3-4 দিন ছিলাম, আর টিফিন খাওয়াটা ওরা কয়টাও আমার খাওয়াটায়, আমি আনন্দবাজার নিয়ে যাই, ওদের খাওয়াটায় খুব একটা অদ্ভুত হলো। তা আমার বলছে যদি যাওয়ার কথা, কবে যাবেন? কালকে যাব সকালে। আর এদিকে তো ঠাকুর আমাকে বলেছে আর একটা ইউনিট দিতে হবে। আমি কী করি? বাইরে এসে খুব চিন্তিত, যাওয়ারও পয়সাও নেই, কার কাছে ভিক্ষা করবো যাওয়ার জন্য। মনে মনে ভেবেছিলাম ওই লোকগুলোর কাছে ভিক্ষা করে গাড়ি ভাড়াটা নিয়ে নেবো, কিন্তু ওরা নতুন দীক্ষা নিচ্ছে, যদি বলতে কিছু মনে করে, কিছু করতে পারছি না। তারপর বলছে যে কি দাদা, আপনি তো আজকে যাবেন বলছিলেন? হ্যাঁ, যাওয়ার কথা তো ছিল। কী কী করছেন? ওরা বলছে যে ঠিক আছে, আপনাকে গাড়ি করে নিয়ে যাবো না। তো যাওয়া তো একটা সমস্যা আছে, ঠাকুর সব বললাম, একটা ইউনিট দিয়েছি, একটা কত 40 ভাবছেন কি, নেন আমার কাছ থেকে নেন, আপনি দিয়ে আসেন। সঙ্গে সঙ্গে 40 টাকা বের করে দিল, আমি দিয়ে এলাম, ঠাকুরের প্রণাম করে গেলাম। আর যাবেন তো, আমরা আপনাকে দুর্গাপুর নামাই দিয়ে যাবো, কোনো চিন্তা করবেন না। আমি আসলাম, আনন্দবাজার খেয়ে ওদের গাড়িতে উঠলাম, আমার 2 চোখ বেয়ে জল পড়ছে, ঠাকুর তোমার কাজ তুমি করো, আর আমি তো কিছুই না। তো এইগুলো সব তার ইয়েতে চলেছি জীবনে অনেক। তাই আমাদের অনেক ঘটনা ঠাকুরের সামনে দেখেছি, আমাকে কিছু করতে হয়নি, তিনি আমাকে দিয়ে করান, অথচ আমি করতে চাই না, আমি চাই উল্টো দিকে চলতে। আর ঠাকুর মানে কেন জানি না, আমাকে ঠাকুর একটা মুসলি হাত ধরে নিয়ে মানে গাড্ডার থেকে টেনে নিয়ে তুলে আসছে। এরম জানি না, এরম মানে আমার মতো ভাগ্যবান কত আছে জানি না। ঠাকুর মানে কত দয়া, আমি কতবার কত গাড্ডায় পড়ে যাচ্ছি, কত আর জোরকে টেনে নিয়ে এসছে সেখান থেকে। পরে বুঝে ঠাকুর কীভাবে করেন। দুর্গাপুরে থাকি, চাকরি বাকরি করি, যাকে আমার একটা আস্তে আস্তে প্রমাণ হতে হবে। এই সময় আমাদের অফিসটা, কারখানা হচ্ছে ওই জিটি রোডের কাছে, ওখানে প্রায় 10-12 মাইল দূরে। কারখানাটা জিটি রোডের পূর্ব পারে আর পশ্চিম পারে এটা আমাদের থাকবার ব্যবস্থা করছে, মানে কী বলে কলোনি, সেই টাউনশিপটা। সেখানে টাউনশিপ হচ্ছে, প্রচুর লোক কাজ করছে ওখানে, একেবারে সেই কী বলে লক্ষ লক্ষ লোক, কারখানা এখানে ওখানে ওয়ার্কার, লেবার ইয়ে কাজে এটা করে। আমাদের প্রথম ওখান থেকে শিফট করলো, শিফট করে আপনি গেছেন দুর্গাপুর টাউনশিপ ঢুকেন নেই? আমি দুর্গাপুর আমি দেখেছি, না, আপনি তো জানেন। যাই হোক, ওখানে ব্যানারসিটিতে একটা গ্রামের মতো আছে, তার পাশে ওখানে সব শাল বাগান ছিল, বড় বড় ইয়ে ছিল, সে ডজার দিয়ে পরিষ্কার করে ও একটা টাউনশিপ তৈরি হচ্ছে। তা আমরা প্রথম এখানে থাকার জায়গা করলো ওই সের পাশে, ওই চারদিকে বাগান এখন গিয়েছে, সেই জঙ্গল, হায়না, তারপরে শুয়োর, বুড়ো শুয়োর, মুরগি টুরগি, সাপ টাপ ভর্তি ওখানটা একেবারে জঙ্গল। তো ওটা দুর্গাপুরের জঙ্গল ছিল, তার পাশে গিয়ে একটা কিছু ছোটোখাটো পাহাড়ের মধ্যে ছিল, সেইতে গ্যাবেল পাহাড়। তো আমরা ওইখানে আমার থাকার ব্যবস্থা করলো, সেই পাশে জঙ্গল কেটে ওই গোল গোল নিশানাট, আর অফিসেও আমাদের ওই নিশানাট, মানে গোল গোল, তার মধ্যে অফিস প্রথম। তো ওইখানে থাকতাম, ওখানে বাজার নেই, ঘাট নেই, কিছু নেই, ওই থাকতে হতো ওইখানে। সেইতে যে কজন লোক আমরা থাকবো ওই সময় রাত্রে আসতাম, আমরা খাতাম করতাম, ওইখানে করতাম। সে প্রথম জীবনটাই আগে। আর মাঝে মাঝে দেখতাম ওই কিছু লোক, তারা জাল বড় বড় জাল এনে ওই মুরগি ধরতো, জালের পাশে দিয়ে জালের মধ্যেই করতো। আর মাঝে মাঝে সেই শিয়াল টিয়ালের ডাক ইয়ে ও চারিদিকে তার কাটাতে ঘেরাও ছিল, কোনো অসুবিধা নয় সেইটাই। আর কিছু দারোয়ান ফারোয়ান ছিল যাতে ওই কলোনিতে না ঢোকে। তো আমরা থাকতাম ওইখানে, আর ওইখানে থেকে আমরা করতাম। তো ওইখানে এই সময় শনিবার রবিবার তো গিয়েছিল, কী করবো, আমাদের গাড়ি দিত, সেই গাড়ি করে দুর্গাপুর স্টেশনের কাছে প্রায় 10-12 দূরে ওইখানে আমার বাজার, আমরা সেই গাড়ি করে সপ্তাহের বাজার করে আনতে হতো, ওখানে রেখে দিতে হতো, থাকতাম নিশানের মধ্যে। আর শনিবার রবিবার দিন থাকতে হতো ওখানে। আর সে কি গরম রে বাপ্পা, ওর মধ্যে মানে খুব ইয়ে ছিল, পাশেই সেই বিরাট জঙ্গল সেইতে। এখন একদিন
হঠাৎ আমি অফিসে বসে আছি, তা দেখি কি একজন লোক এসে আমাকে জয়গুরু জয়গুরু করছে, কি নাম কুমুদ শঙ্কর সোম রায়। আমি এখানে সাব কন্ট্রাক্টারই করি, একটা কন্ট্রাক্টার আন্ডার সাব কন্ট্রাক্টারই করি আমাদের এই যে কারখানার। আমি জামশেদপুর ছিলাম, এখানে আসছি। আমি সৎসঙ্গী, আমার যাজকের পাঞ্জা আছে। হ্যাঁ, ঠিক আছে। রোজ আসে টাসে, দাদা আমার তো থাকার জায়গাটাকে খুব নেই, কারণ আমি থাকি ঝুপড়ির মধ্যে থাকতে হয়। আপনি বলেন আমি তো একটা নিশানার মধ্যে থাকি সেখানে। ঠিক আছে, আপনার ওখানে জ্ঞান থাকুন। উনি আর আমি দুজন থাকি, ইষ্টপ্রাণ লোক। আমারও সুবিধা হলো, দুজনে মিলে ঠাকুরের জাগরণ করতে করতে। একদিন আমাদের ওই ইটের খুব ইট সাপ্লাই দেয়, তা একজন ইট সাপ্লাইয়ার একদিন এসছে আমার অফিসে। আসতে আসতে তার সঙ্গে পরিচয়, সে যে সৎসঙ্গী, কি বঙ্কিম মণ্ডল, তাদের হ্যাঁ বঙ্কিম মণ্ডল, বাঁকুড়ায় বাড়ি। তার সঙ্গে পরিচয় হলো। তার কোথায় ছোটোখাটো একটা অফিসের মধ্যে পরিচয়, ম্যানেজারটি একটা বাড়িতে, বড় রাস্তার বাড়ি। তা এখন তো জান নেই, এখন তো বড় রাস্তাঘাটে, তখন সরু একটা রাস্তা ছিল, মোরামদায় রাস্তা, ওই বিটিরের ওই কী বলে ওই মোড়ের থেকে এক কমলপুর মতো যেত, সে জঙ্গল কেটে শহর। হ্যাঁ, সব কেটে করে এখন তো শহর হয়ে গেছে, এখন বোঝা। তো ওনার পাশে একটা বাড়িতে ছোটো একটা ঘরে ওরা ইটের অফিসটা করেছে, ইট ভাটার ইটের। আর ভাটা আসছে নদীর কূলে অঙ্গতপুরে, আর ওইটা সাপ্লাই দেয়, ডিএসপিতে সাপ্লাই দেয়। পরিচয় দেয়, আরে সৎসঙ্গী, ঠিক আছে, আমার সঙ্গে পরিচয়। তা আসে আমাদের অফিসে নিয়ে আসেন। একদিন গেলাম, গিয়ে দেখি উনি আর দুর্গা দাস বিদ বলে দুজনে জয়েন্টলি একটা ইটের ভাটা করেছে, সেও সৎসঙ্গী। আর একজন অফিসে একটা বিহারি একটা ছেলে, সেই অফিসের কাজটা দেখে। সেই গিয়ে কোথায় কোথায় আমি বললাম যে আচ্ছা আপনার এখানে আমরা যে সৎসঙ্গে করি কেমন হয়? খুব ভালো হবে, খুব ভালো। ওরা বাড়ি থাকে না, ওরা চলে যায় বাড়ি, সব আশেপাশে বাড়ি ওদের। একজন মিটালিতে, ওই একজন ওই দেখি গ্রামটা জানি বেরিয়ে গেলাম, সেইখানে পাশাপাশি সব। আর ঠিক আছে, তাহলে আমরা শনিবারে এখানে সৎসঙ্গে লোক নেই, 4-5 জন মিলে করি। তো প্রথম ওইখানে ওই বাড়িতে সৎসঙ্গে অধিবেশন করলাম। সেইটা 1958 সালটা হবে ডিসেম্বর মাসে, সেই সৎসঙ্গ শুরু করলাম 1958 সালে। প্রথম দিন আমি কুমুদ শঙ্কর সোম রায় আর দুর্গা দাসদা আর বঙ্কিম দা আর ওই যে ছেলেটা ছিল, ছেলেটাকে এবার দীক্ষা দিয়ে ও সৎসঙ্গ হলো। ওইখান থেকে সৎসঙ্গের প্রথম। তারপরে কয়েক মাস পরে ওরা একটা বড় বাড়ি নিয়ে এইদিকে চলে আসলো। সেই বাড়িটা একটা ছোটো ঘর আমাদের দিল, সেখানে আমরা সৎসঙ্গ অধিবেশন কেন্দ্র পেলাম। এই শুরু হলো দুর্গাপুরের সৎসঙ্গে যেতে। আমি তখন একমাত্র। এই সময় আমি যখন কাজ করি দুর্গাপুর স্টিল প্ল্যান্টে, তখন আমাকে একটা ডিপার্টমেন্টে, সেই ডিপার্টমেন্টে মানে লোক রিক্রুট করার ডিপার্টমেন্ট আমাদের, সেই অফিসে মানে ছোটো ছোটো অফিস তো 3-4 জন করে একটা অফিসের লোক নেই, কিছু নেই। আর সেই আমি ছিলাম সেই অফিসের ইনচার্জ। এই সময় কত সৎসঙ্গীর ছেলে পেলে ঋত্বিকরা চিঠি দিয়ে পাঠাচ্ছে, লোক পাঠাচ্ছে। আর আমার সুবিধা ছিল দেন তাকে করছে, বহু ছেলে মেয়ে করছে। পরবর্তীকালে দেখা গেল তারা অনেকে ভালো সৎসঙ্গী হলো, এবং সৎসঙ্গে ঠাকুরের কাজটা ছিল, অনেকে ঠাকুরের নাম করে ছেড়েও দিল, অনেকে দিয়ে গেছে। কিন্তু ওইখান থেকে শুরু হলো আর কি। তা ওই সৎসঙ্গে আমি কাজ করি, এদিকে আমার হলো আস্তে আস্তে। সেইটা একদিন ওই কুমুদ শঙ্কর সোম রায়, যাকে আমার কাছে থাকতেন, কিন্তু সাব কন্ট্রাক্টারই করতেন ওই ভিতরে একটা ইসের ভিতরে। একটা ছেলেকে নিয়ে এসছে, একে দীক্ষা দিতে হবে। আচ্ছা, ওকে দীক্ষা দিলাম। সেটা দিয়েছিলাম সেন টাইটেল বলে দিয়েছি, বাড়ি দুমকায়। দুমকা ওখানে কাজ করে, লেবারের কাজ করে। আছে, ও দীক্ষা নিল। বাড়িতে মা আছে, আর কেউ নেই, বিয়ে থা করিনি। দীক্ষা টিক্ষা নেওয়ার পরে ও খুব খুশি, ঠাকুরের নাম টাম করবে একটু। তারপরে আর রবিবার হলে আমি এক কুমুদা দুজনে বেরিয়ে পড়ি, যাজন করে টরে এসে আবার করি। এই খুব ভালো চলছিল। আর তখন তো নতুন লোক এসছে, এসছে, তখন তো
নেই, লোকের কাছে বলতাম, কেউ শুনতো না, এরাই না, এটা আমার নেশার মতো হয়ে গেছিল। সেটা দীক্ষা টিক্ষা নেওয়ার পরে আমি জিজ্ঞেস আছো তুমি তো ইষ্টভূতি করে, আমি জিজ্ঞেস হ্যাঁ করে। তা ওকে আর এক প্রায় 20 দিন পরে করে কি বলে, সে 5-6 দিন অফিস করলো, কাজ করলো, তারপরে আর দেখছি না, ওকে আর আসে না। না আর খোঁজ নেই, কী জানি দীক্ষা তো অনেকে নেয়, অনেকে করে, অনেকে করে না। লাগে একদিন, তখন 1 বছর কি 1.5 বছর পরে কথা বলছি, তখন আমার টাউনশিপ হয়ে গেছে, আমার কোয়ার্টার চলে গেছে রানাপথে করে, আমি একটা কোয়ার্টারে থাকি, যাই হোক থাকি রাখি। হ্যাঁ, তখন টাউনশিপে বহু লোক এসে গেছে, অফিসও বড় হয়ে গেছে, কারখানা বড় হয়ে গেছে, কারখানা অনেক কী হয়েছে, 2 বছর বয়সের। হঠাৎ একদিন অফিস থেকে এসেছি, সন্ধেবেলায় দরজা ঢুকছি, ঢোকার পরে আমার দরজা কটকট করছে, টাকায় দেখি মানে একজন সন্ন্যাসী, মানে মহারাজ, এখন গেরুয়া পরিনি, ওই সাদা ড্রেস, মাথা টুপি, মাথা নেওয়া। কী চাই? আমি আপনার সঙ্গে কিছু দরকার, আপনার সঙ্গে কিছু দরকার, আপনার কথা বলতে। সন্ন্যাসী মানুষ, ভিতরে আসুন, আসতে চা খাবেন না? আমি কোথাও চা খাই না, কিছু খাই না। তা ঠিক আছে, কোথায় কোথায় আমাকে বলছো, আপনি বোধহয় আমাকে চিনতে পারেননি না তো। তখনও বলতে বললো যে আমি, আরে বাবা, দীক্ষা টিক্ষা নিয়ে আবার ছেড়ে দিয়ে আবার ওই কোথায় সন্ন্যাসী হতে চললো। তা কেন আসছেন? বলে দেখুন, আমার তো এই মহারাজ থাকতে হয়, আমি সব করি, এইবার আমাকে গেরুয়া পরতে হবে, তা আমার যোগ্য হবে, হবে, তা আপনার অনুমতি চাই। আমার অনুমতি? আপনি তো আমার ঠিক, তা আমার অনুমতি দেখি তো না আপনার। আমি বলছি বিদায় দিয়ে চলে যাই, আমাদের দীক্ষা না নিয়ে এখন তো অনেক বড় টলা পরে দেখি কি বলে আমি করি, ওই নামও করি, আর আমাকে ওর পকেটে একটা সত্যন বলছিল, এই বই আছে আমার, সব এখন আছে, ঠাকুরের ফটো আছে, আমি গোপন করি, তা আমার হবে। তা আমি বলি এই এক অদ্ভুত ব্যাপার। তখন আমি বললাম যে আচ্ছা, তোমার মা ছিল, তার মার কাছে অনুমতি নিয়ে আসো, মা যদি বলে তাহলে আমার অনুমতি আছে, তুমি এবার এই করছো, 2 দিন করছো, এটা বুঝলাম। ঠাকুর সব পছন্দ করেন না, তুমি তখন করো এটা, ও শুনতে চায় না, গেল। ঠিক আছে, এটা কিসের সন্ন্যাসী, কোন সম্প্রদায় আমার মনে নেই, বোধ হয় রামকৃষ্ণ মিশনের না কোন মিশনের আমি জানি না, খেয়াল নেই আমার মনে। ওই তো সাদা, এটা সাদা থেকে ইয়ে হবে, গেরুয়া হবে। রামকৃষ্ণ মিশন মনে নেই ঠিক আছে। হ্যাঁ, সাদা থেকে গেরুয়া হবে, সেই গেরুয়া পড়ার জন্য ওর পারমিশন নিতে চলে গেছে, আর আসে না। ও এখন সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাচ্ছে, বলে আমি উঠি। কোথায় যাবে? বলে এখানে অফিসার পাড়ায় আর চিফ ইঞ্জিনিয়ার বাড়িতে একটা সিটিং বসবে, আমি মাঝে মাঝে আসি, ওখানে আমি ভাগবত পাঠ করি, সব বড় বড় অফিসার আসে, আমার গীতা পাঠ শোনে, তারা আমি করে। আর চিফ ইঞ্জিনিয়ার বাড়িতে হবে, চিফ ইঞ্জিনিয়ার আমার বস, বুঝলেন তো, আমার বস চিফ ইঞ্জিনিয়ার। আমি চিফ ইঞ্জিনিয়ার, ও ছিল MJ ভাট। আচ্ছা, পাড়া সব বড় বড় অফিসার আসে, ও সেখানে স্বামীজি পাঠ করবে, শুনবে, খুব জ্ঞানীগণ ভাব, মানে যাই হোক। তো চলো, আমার বেড়ে রাস্তা পর্যন্ত আসছি, এটা এই কত কথা বলছি, যাবে তো তোমার কাছে, যাবে, হ্যাঁ যাবে, তো আমার চিন্তা করবে। এমন সময় সে কি দেখি 2-3খানা গাড়ি ঘুরে ঘুরে ওরা খুঁজে বেড়াচ্ছে, স্বামীজি খুঁজে পাচ্ছে না, তারা সিটিংয়ের লোক বসে গেছে, সব অফিসাররা এসে গেছে, রাতে এসে আমাদের গল্প করছে। আস্তে আস্তে হেডলাইটটা আমার গল্প করছি, কাছে নিচে দাঁড়া, হেডলাইটটা আমার সামনে পড়ছে, আর গাড়িটা কাছকে থামিছে, থেমে বেরিয়ে চিফ ইঞ্জিনিয়ার তো আমাকে একেবারে ধরে কি মারে, মানে অফিসে যেমন অতস্তন কর্মচারী তাকে যেমন বলে সেমনি, হ্যাঁ রেসপন্সিবল, মানে কোনো ইরেসপন্সিবল, কোনো ইয়ে নেই, কাণ্ডজ্ঞান নেই, সো মেনি পিপল আর ওয়েটিং ফর হিম, মানে বলছো বহু লোক তার জন্য বসে আছে এই স্বামীজির বক্তৃতা শোনার জন্য বক্তা, আর তুমি এখান থেকে আটকে রেখেছো, হ্যাঁ তুমি কে কেমন ইয়ে যা তা বলছে, একবার
ওর রেগে আর দুখানা গাড়ি পিছনে পিছনে, তার সবাই বলছে হ্যাঁ তোমার ঠিক হয়নি, এখানে স্বামীজিকে আটকে আটকে আমরা তো সাধারণ লোক, অধস্তন কর্মচারী, তারা বড় বড় হোমরা তোমরা স্বামীজিকে হাত ধরে বসালো টোলা একেবারে হিসাব নিয়ে চলে গেল। আমি হাসতে হাসতে ঘরে ঢুকলাম, বলে শ্রীমান আমার কাছে আর শুনতে, আর এরই যেন ওরা কতখানি বাপরে বাপ। আমি ঘরে এসে বউকে বলছি, জানো কী ঘটনা এলো, আমার বউ হাসে, বলে এরকম মানুষ কত থাকে, স্বামীজি বলে কথা, বাপরে বাপ। তবে হ্যাঁ ওই 2-3 বছর থেকে অনেক বইটই পাঠ টাঠ করে ওদের সঙ্গে থেকে অনেক কিছু শিখেছে, কিছু আধ্যাত্মিক যেমন বইটই বলে জ্ঞান গর্বদ্রব্য কিছু শিখেছে। যাই হোক, লোকে তো শোনে ওর কথা। আর আসিনি আমার কাছে। তারপরে প্রায় আরও 2 বছর পরে একদিন একটা চিঠি পেয়েছি, হরিদ্বার থেকে লিখেছে। আমি এরকম ও লিখেছে যে আমি এখন এখানে থাকি, আমার মন ভালো লাগছে না, মনটা খুব খারাপ, আমি পারি না, আমার খুব কষ্ট হয়, আপনাকে জানিয়ে আপনার কথা, আমি যখন ঘেরু আনি এখানে থাকি আপনার সঙ্গে দেখা করার খুব ইচ্ছা। আমি চিঠি দিয়ে আর উত্তর দিই না, ধর এবার আর বিভ্রান্তি একবার এটা ওটা তারপরে হঠাৎ দেখি কি চিঠি না পেয়ে অফিস যাবো, অবসর দেখি রিক্সার থেকে নামিছে এক বিরাট সন্ন্যাসী, তার হাতে গেটিয়ে নিয়ে গান গান করতে পারবে। আমি এই আসছি এরকম, আপনি চিঠি পাই না, তাই আচ্ছা তুমি থাকো ঘরে, বউকে বললেন না থাকুক, আমি বিকেলে শুনবো। অফিসে এসে এসে সব শুনলাম, মন ভালো লাগে না, এটাকে না, মনে সবটাই ইয়ে হয়। তুমি মার কাছে গেছিলে? আমি গিয়ে দেখলাম মা মরে গেছে, আমার অভাবে 2 বছর ভিক্ষা করে খেতে অভাব প্রবঞ্চ মারা গেল। তখন তো আমি বললাম তোমার এই সন্ন্যাসীগিরি কী লাভ, একমাত্র মায়ের ছেলে, তার আর টাকা একমাত্র চলতো, আর তা মাকে তুমি দেখলে না ভগবান 5 জন যাচ্ছ, আমার ক্ষমা করেন টানে লাগিয়ে দেয়। তখন আমি তো কিছু করতে পারি, তুমি ঠাকুর বাড়ি যাও, ঠাকুর বাড়ি যাও, ঠাকুর কী বলেন তাই দেখো। তা শোনো, তুমি তো ঢুকলে কিন্তু লোকে তোমাকে ঢুকতে দেবে না, ওখানে সাধারণ লোকে তোমাকে ঢুকতে দেবে না, ওখানে বেগ দাঁড়িয়ে সন্ধ্যা করে যা, হ্যাঁ তুমি সন্ধ্যা গিয়ে করো। তাহলে ঠিক আছে। আমি আমার মামা শরৎওয়ালদা ছিলেন জ্যোতির্থিক, তাকে একটা চিঠি দিলাম সব কাহিনী দিয়ে, বলে আপনি ঠাকুর সঙ্গে একটু নিয়ে ঠাকুর কাছে নিয়ে, তো উনি সেটা পেয়ে রেখে ঠাকুর কাছে নিয়ে গেছেন। ঠাকুর শুনে গেল, ঠিক আছে তোর যদি ইচ্ছা তো আবার সব নতুন করে কর, হ্যাঁ নতুন করে আবার সব কর। আমি ঠাকুর তাই করবো। আমার খুব একটা ইচ্ছে এই গেরুয়াটা রাখে, গেরুয়াটা রাখবার আমার খুব ইচ্ছা। মানুষের কী ধারণা, গেরুয়াটা রাখবার খুব ইচ্ছা। ঠাকুর তোর যদি ইচ্ছা থাকে তাই গেরুয়া করবি, তো থাকে গেরুয়া থেকে আনন্দবাজার খায় আসে। এইবার সাধারণ যে সৎসঙ্গীরা ওর পিছনে লাগে, ও সন্ন্যাসী ঠাকুর, ও সন্ন্যাসী ঠাকুর কী করো, কোথায় যাও, সব খুশায় ওরে। খুব বিরক্ত হয়ে একদিন ওখান থেকে চলে গেছে কোথায়, ত্রিকুট পাহাড়ে, ছোটো একটা কুড়িঘর মেন্দের থাকে ওইখানে পাহাড়ে আদিবাসী ছেলেটেদের ছোটো ছোটো পড়াটা কিছু পায়টা, আর গোটাকে ছাগল পুষিছে, ছাগলের দুধ খায় টাইয়ে। পরবর্তীকালে আমি গেলে খোঁজ নিত, আমি গেলে ও ছাগলের দুধে ছানা নিয়ে আসতো, কয়েকবার আমাকে ছানা দিয়ে ঠাকুরের জন্য নিয়ে আসতো। আসা যা করতে একবার আমাদের গুরুকুল পান্ডা আছে, ওর সঙ্গে খুব পরিচয় ছিল। ও গিয়ে বলছে আপনার সেই যজমান ইয়ে নিয়ে আসে, ছাগলের দুধের ছানা নিয়ে আসে, এনে আপনাকে খুব খোঁজে। তা সেবারে আচ্ছা ও আসে কয়েকদিন পরে, না আসে না, কী হয়েছে, লোকে বলছে ও মারা গেছে। কেউ বলছে ওর ঘরে কতগুলো হাড় গোড় দেখতে পেয়েছে, হাড় গোড় পড়ে আছে, তার মানে হায় নাতে খেয়ে গেছে। কেউ বলছে হায় নাই ওকে খেয়েছে, কী করে মারা গেল, কেন মারা গেল, কেন হাড় গোড় কেউ জানে না। ওর জীবন চলে। দেখুন মানুষের জীবনে কোথায় যে কার কোথায় কর্মফল, কোথায় কী আছে তার জানা। এইগুলো সিদ্ধেশ্বর সেন নাম মনে পড়েছে, সিদ্ধেশ্বর সেন হ্যাঁ, ওরা ও দুমকার দিকে বাড়ি। দুমকা মানে আমাদের দেওঘর থেকে কাছাকাছি। আগে ওটা দুমকা ডিস্ট্রিক্টের মধ্যে ছিল, দুমকা। যাই হোক, আজকে শরীরটা 10টা বাজে। ঠিক আছে, পরে থেকে কারণ খুব টায়ার্ড লাগছে।